প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করব। জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নামকরণ। একটা কথা প্রচলিত আছে, জৈব রসায়ন মূলত নামকরণেরই রসায়ন। আর সে কারণেই আমি আজকে তোমাদের সাথে জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করব। আমি এই নামকরণকে কয়েকটি পার্টে ভাগ করেছি। তো আজকের আমি প্রথম পার্টে আলোচনা করব এবং প্রতিটা পার্টের মধ্যেই দেখবে যে আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি সেই সমস্ত বিষয়ের উপর কিছু কোশ্চেন দেয়া থাকবে এবং পরবর্তী পার্টের শুরুতেই ওই কোশ্চেনের উত্তর নিয়ে আবার আলোচনা করব। অবশ্য তোমরা প্রতিটা পার্টের শেষে যে কোশ্চেনগুলো দেয়া থাকবে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আর না পারলে পরবর্তী পার্টের শুরুতে তা নিয়ে আমি আলোচনা করে দেব। তো আমি এখন আমার আজকের নামকরণের যে প্রথম পার্ট তার মূল আলোচনায় যাচ্ছি। জৈব যৌগের নামকরণ। জৈব রসায়নের যে ক্রমবিকাশ, তার গোড়ার দিকে প্রাচীন রসায়নবিদগণ জৈব যৌগকে বিভিন্নভাবে নামকরণ করেছে। তো আমি এখানে কয়েকটি পদ্ধতি উল্লেখ করেছি। প্রথম হল যৌগটির উৎস অনুযায়ী। মিথেন, এটা মূলত আসছে মিথাইল অ্যালকোহল থেকে। মিথাইল অ্যালকোহল হতে মিথেনের নামকরণ করা হয়েছে। আবার এই মিথাইল অ্যালকোহল পাওয়া যাচ্ছে কাঠের অন্তর্ধূম পাতনে। এই অন্তর্ধূম পাতন কথাটার অর্থ কী? আমরা যদি একটা লোহার বদ্ধ পাত্রে বায়ুর অনুপস্থিতিতে কাঠের গুঁড়ি বা টুকরো উত্তপ্ত করি, তাহলে কাঠের মধ্যে যে সমস্ত উপাদান থাকে সেগুলো বেরিয়ে আসে এবং সেই উপাদানগুলোকে যে আমরা পাতন করে পৃথক করতে পারি। তো এটার নাম হলো কাঠের অন্তর্ধূম পাতন। এখান থেকে আমরা মিথাইল অ্যালকোহল পাবো, আর মিথাইল অ্যালকোহল থেকে পাচ্ছি মিথেন। এখন এই মিথেনের যে ইংলিশ নাম, তার শেষে ANE কথাটা আছে এবং পরবর্তী যে অ্যালকেনসমূহের নামকরণ করা হয়েছে সেক্ষেত্রে এই ANE কথাটা যুক্ত করে নামকরণ করা হয়েছে। এটা হল যৌগটির উৎস অনুসারে নামকরণ। বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি সবাই গ্লুকোজের স্বাদ হলো মিষ্ট। এই মিষ্ট কথাটা আসছে গ্রিক শব্দ গ্লুকোজ থেকে, কারণ গ্রিক শব্দ গ্লুকোজের অর্থ হলো মিষ্ট। আর এই মিষ্ট স্বাদযুক্ত যে আমরা আজকে যেটা গ্লুকোজ জানছি সেটার নাম আসছে গ্লুকোজ। এটা হলো তার ধর্ম অনুযায়ী নাম। এছাড়াও সে প্রাচীন রসায়নবিদগণ আরও বিভিন্নভাবে নামকরণ করেছে। যেমন কেউ হয়তো বা আবিষ্কারকের নাম অনুসারে করেছে, কেউ হয়তো বা তার পছন্দের কোনো জিনিসের নাম অনুসারে নামকরণ করেছে, কিন্তু তাতে কিছু সমস্যাও হয়েছে। যেমন ধরো, বাংলাদেশের একজন গবেষক একটা যৌগ আবিষ্কার করে তার নাম দিয়েছে একটা, আবার ওই একই যৌগ পৃথিবীর অন্য প্রান্তের, যেমন ধরো আমেরিকার কোনো গবেষক আবিষ্কার করলেন কিন্তু সে নাম দিলেন ভিন্ন। তা আমরা এখানে একই যৌগ ভিন্ন নামে পাচ্ছি, তা আমরা ভিন্ন নামে এটাকে শিখতেছি। তো এটা একটা সমস্যা। তো এই সমস্ত সমস্যা সমাধান করার জন্যই সঠিক এবং সহজবোধ্য নামকরণের 3টি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। পদ্ধতির 3টা হলো সাধারণ বা প্রচলিত পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হয় ট্রিভিয়াল সিস্টেম, উদ্ভূত বা জাত পদ্ধতি, যেটা আমরা ইংলিশে বলছি ডেরাইভ সিস্টেম, সর্বশেষ হলো আন্তর্জাতিক বা ইউপেক সিস্টেম। প্রথম যে 2টা পদ্ধতি, সাধারণ এবং উদ্ভূত পদ্ধতি, এই 2টো পদ্ধতিতে নামকরণ করার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে।
এবং সব যৌগের নামকরণ করাও যায় না। তো এই সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্তে উপনীত হলেন এবং নামকরণের উপর কিছু নিয়ম নীতি প্রচলন করলেন, বা তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন যে এই সমস্ত নিয়ম মেনেই আমরা নামকরণ করব। তো এই পদ্ধতির নাম হলো আন্তর্জাতিক পদ্ধতি বা ইউপেক সিস্টেম। ইউপেক একটি সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণ নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হলো সর্বাধুনিক পদ্ধতি। আমরা এই তিনটা পদ্ধতিতেই নামকরণ শিখব। কারণ হলো কখনো কখনো কোনো পরীক্ষায় হয়তোবা একটা যৌগের নাম তিনটা পদ্ধতি চাইতে পারে, যে তিনটা পদ্ধতিতে এই যৌগটির নামকরণ করো। এই জন্য তোমার তিনটা পদ্ধতিই শিখতে হবে। তবে বেশিরভাগ সময় ইউপেক পদ্ধতিতেই নামকরণটা আসে এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা এটাই ভালো করে শিখব, কিন্তু অন্যান্য পদ্ধতিগুলো আমাদের শিখতে হবে। তো আমি প্রথমেই সাধারণ বা প্রচলিত পদ্ধতি সম্পর্কে একটা ধারণা দিব। সাধারণ পদ্ধতিতে অ্যালকেন সমগোত্রী শ্রেণীর নাম কিভাবে করা হয়েছে। অ্যালকেন সমগোত্রী শ্রেণীর প্রথম যে চারটি সদস্য, এই চারটি সদস্যের নাম তার সমসংখ্যক অ্যালকোহল থেকে করা হয়েছে। যেমন মিথেন, এখানে একটা কার্বন, এই এক কার্বন বিশিষ্ট যে অ্যালকোহল মিথেল অ্যালকোহল, এখান থেকে মিথেনের নাম আসছে। 2 কার্বন বিশিষ্ট ইথেল অ্যালকোহল হতে ইথেনের নাম আসছে। 3 কার্বন বিশিষ্ট প্রোপাইল অ্যালকোহল থেকে প্রোপেনের নাম আসছে এবং 4 কার্বন বিশিষ্ট বিউটেল অ্যালকোহল থেকে বিউটেনের নাম আসছে। এভাবে অ্যালকেনের প্রথম 4টি সদস্যের নামকরণ করা হয়েছে। কিন্তু যখন কার্বন সংখ্যা 4-এর অধিক হয় তখন ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আমরা যেমন আমাদের সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য 1, 2, 3, 4 ইত্যাদি হিসাবে আমরা জানি, এরকম গ্রিক কিছু শব্দ আছে, বা গ্রিকেরও এরকম শব্দ আছে। যেমন আমরা 5 বলছি, সেটা হলো গ্রিক শব্দ হলো পেন্টা। তো এই পেন্টার সাথে এএনই, যেটা মিথেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মিথেনের যে এএনই, ওই এএনই কিন্তু পরবর্তী সব অ্যালকেনের সাথে যুক্ত করে নামকরণ করা হয়েছে। এক্ষেত্রেও সেরকম পেন্টার সাথে এএনই যুক্ত করে নামকরণ করা হয়েছে পেন্টেন, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট যে অ্যালকেনটা তার নাম হলো পেন্টেন। এভাবে পরবর্তী 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন বা 7 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নামকরণ একইভাবে করা হয়েছে। আমি এখানে অ্যালকেনের প্রথম 10টি সদস্যের নাম ও সংকেত উপস্থাপন করলাম। এই 10টা অ্যালকেন তোমাদের সবারই জানতে হবে, হয়তোবা তোমরা ইতিমধ্যেই জেনে ফেলছো। এই 10টা অ্যালকেনের নাম জানতে হবে কেন? আমরা যখন অন্যান্য সমগোত্র শ্রেণীর নামকরণ করব তখন দেখব যে এই অ্যালকেনের সাথে একটা যোগসূত্র স্থাপন করে ওই সমগোত্র শ্রেণীর নামকরণ করছি। তো তোমার এই অ্যালকেনের নামটা জানলে ওই সমগোত্র শ্রেণীর নামটা তুমি সহজেই জানতে পারবে। সেই জন্য এই 10টা অ্যালকেন তোমাদের সবারই জানতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন, এই 10টা অ্যালকেন। এই 10টা অ্যালকেন বা যে কোনো অ্যালকেনকেই আমরা একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারি, CnH2n+2, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। এখানে n এর মান যদি আমরা 1 বসাই হবে মিথেন, 2 বসালে ইথেন, 3 বসালে প্রোপেন, এরকম আস্তে আস্তে বাড়বে। আবার এটাকে অন্য একটা সংকেত দ্বারা প্রকাশ করা যায়, CH3, CH2 হোল n, CH3। এখানে n এর মান 0 হতে 1, 2, 3 ইত্যাদি হতে পারে। যদি n এর মান আমরা 0 বসাই তাহলে এটা 0 হয়ে গেল, মানে CH3 মানে ইথেন। তাহলে এই সংকেতের সাহায্যে আমরা মিথেনকে প্রকাশ করতে পারি না, কিন্তু মিথেনের পরবর্তী যে অ্যালকেন সমূহ সবগুলোকে প্রকাশ করা যায়। যেমন n এর মান যদি 1 হয় তখন আমরা পাচ্ছি CH3, CH2, CH3, এটা মানে প্রোপেন। এভাবে n এর সংখ্যা বাড়িয়ে আমরা এই যে CH2 আস্তে আস্তে n এর মান বাড়ছে। এভাবে আমরা অন্যান্য অ্যালকেনকে প্রকাশ করতে পারি। এ হলো 10টা অ্যালকেনের নাম ও সংকেত।
এই অ্যালকেন সমূহের যে কার্বন, সেই কার্বনকে আবার ভাগ করা হয়েছে বিভিন্নভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কার্বনটা তার পাশের একটা কার্বনের সাথে যুক্ত, সেই জন্য এই কার্বনের নাম হল 1 ডিগ্রি। এই কার্বনটা এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, দুইটা কার্বনের সাথে যুক্ত, সেই জন্য 2 ডিগ্রি। এই কার্বনটা এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এই জন্য এর নাম হলো 3 ডিগ্রি, যেহেতু তিনটার সাথে যুক্ত আছে। এই কার্বনটা এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, আর এদিকে একটা কার্বন, চারটার সাথে যুক্ত, এই জন্য হলো 4 ডিগ্রি। তো কার্বনের সর্বোচ্চ 4 ডিগ্রি হতে পারে, কারণ তার তো এই চারটার সাথে যুক্ত হওয়া সম্ভব, চার যেহেতু যোজ্যতা 4, এর বেশি হওয়া সম্ভব না। তো এটা হলো অ্যালকেনের কার্বনের প্রকারভেদ। আমরা এখানে দেখব যে অ্যালকেনে কার্বন সংখ্যা যদি 4 বা তার বেশি হয়, সেক্ষেত্রে আমরা নামকরণ করব কিভাবে। এখন 4 বা তার বেশি হলে এটা সরল শিকল হতে পারে, আবার শাখা শিকল হতে পারে, কিন্তু 4-এর কম হইলে সেটা হতে পারে না। কেন, সেটা আমরা একটু দেখি। এখানে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন এটা একটা সরল শিকল, এখন সরল শিকল এবং শাখা শিকল আমরা বুঝবো কিভাবে। দেখো, এক্ষেত্রে প্রতিটা কার্বন যুক্ত আছে সর্বোচ্চ 2টা কার্বনের সাথে। যেমন এটা আছে একটা কার্বনের সাথে, আর এটা আছে 2টার সাথে, একটা, একটা, এটা আছে 2টার সাথে, একটা, একটা, এটা 2টার সাথে, একটা, একটা, এটা একটার সাথে। মানে এই শিকলের প্রতিটা কার্বনেই সর্বোচ্চ 2টা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এটা হলো সরল শিকল। এখন এই সরল শিকল, এটাকে নর্মাল শিকল বলা যায় বা নর্মাল চেইন বলা যায়, এই জন্য এন ব্যবহার করি। এই জন্য নাম হলো, এটা আছে 5টা কার্বন, আর যেহেতু সরল শিকল সেই জন্য নাম হবে এন পেন্টেন। এটা আছে 6টা কার্বন, সরল শিকল, সেই জন্য নাম হবে এন হেক্সেন। কিন্তু যদি শাখা হয় তখন কি নামকরণ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কার্বনটা যুক্ত আছে 3টা কার্বনের সাথে, তাহলে একটা যদি হয় মূল শিকল, তার সাপেক্ষে এটা হবে শাখা। অর্থাৎ কোনো কার্বন যখন 2-এর অধিক কার্বনের সাথে যুক্ত থাকে তখন তার মধ্যে একটা হয় শাখা। এই শাখাযুক্ত শিকলকে আমরা বলছি আইসো। যেহেতু এখানে 4টা কার্বন, সেজন্য নাম হবে আইসো বিউটেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা শাখা আছে, কিন্তু কার্বনের সংখ্যা এখানে 5টা, সেজন্য আইসো পেন্টেন। এখানে আমরা দেখব যে এই শাখাটা যদি একই কার্বনে একের অধিক থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একই কার্বনে, এটা যদি আমরা মূল শিকল ধরি, এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা, মানে একই কার্বনে 2টা শাখা। তো এই ধরনের কার্বনকে আমরা 4 ডিগ্রি বলছি, আর এটার নাম হলো নিও। যেহেতু 5টা কার্বন, সেজন্য নাম হবে নিও পেন্টেন। এখানেও এটা নিও কার্বন, নাম হবে, কার্বন সংখ্যা মোট হলো 6টা, এই জন্য এটার নাম হবে নিও হেক্সেন। একটা কথা মনে রাখতে হবে যে সাধারণ পদ্ধতি এবং ইউপেক পদ্ধতির মধ্যে কিছু ভিন্নতা আছে। সাধারণ পদ্ধতিতে আমরা এই যৌগের মধ্যে যতগুলো কার্বন আছে সবগুলোকেই হিসাবে এনে আমরা মূল যৌগের নামকরণ করছি। যেমন এখানে এই যৌগের মোট কার্বন সংখ্যা হলো 6টা, এই 6 কার্বনযুক্ত অ্যালকেনের নাম বলছি আমরা হেক্সেন। কিন্তু আমরা ইউপেক সিস্টেমে দেখব এখানে যে মূল শিকলটা, সেই শিকলে কয়টা কার্বন আছে, সেই কার্বন অনুসারে মূল যৌগের নাম হবে, এবং তার সাপেক্ষে এই শাখাগুলোকে আমরা শাখা হিসাবেই চিহ্নিত করব এবং লিখব। তো এটা হলো ইউপেক এবং সাধারণ পদ্ধতির মধ্যে মূল পার্থক্য। আমরা এখন দেখব যে অ্যালকেন হতে কিভাবে অ্যালকাইল পাওয়া যায়, বা নামটা কিভাবে আসছে অ্যালকেন হতে। দেখো, অ্যালকাইল
এর সাধারণ সংকেত হইল CnH2n+2 আর একটা হাত খালি হইল। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে অ্যালকিনের সাধারণ সংকেত ছিল CnH2n+2। এখানে এই যে 2 থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে 1 থাকে এবং সেই হাইড্রোজেন চলে যাওয়ার কারণে একটা হাত খালি হইল, এই জন্য একটা মূলক হইল, এটা একযোজী মূলক, এটার নাম হইল অ্যালকাইল মূলক। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। কিভাবে তৈরি হইল? এটা অ্যালকেন, হাইড্রোজেন চলে গেল, হইল অ্যালকাইল মূলক। নাম কিভাবে হইল? অ্যালকেন ANE বাদ হয়ে গেল, আসলো YL, নাম হইল অ্যালকাইল। এভাবে আমরা অ্যালকাইল মূলকের নামকরণ করতে পারি। উদাহরণ হিসাবে আমরা দেখলাম মিথেন, হাইড্রোজেন চলে গেল, হইল CH3, একটা হাত খালি হইল, নাম হইল মিথাইল। কিভাবে আসলো? মিথেনের ANE বাদ হইল, যুক্ত হইল YL, নাম হইল মিথ, আর হইল YL হইল মিথাইল। এখানে N বিউটেন, হাইড্রোজেন চলে গেল, নাম হইল N বিউটাইল মূলক। এভাবে আমরা অ্যালকাইলের নাম করতে পারি। অ্যালকাইল মূলকের শ্রেণীবিভাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই অ্যালকাইল মূলকটা শুধু যে অ্যালকাইল মূলকের জন্য শেখা তা নয়, তোমরা এই অ্যালকাইল মূলকের শ্রেণীবিভাগ বা নাম জানলে অন্যান্য সমগোত্রী শ্রেণীর নামও বা শ্রেণীবিভাগ সহজে শিখতে পারবে। দেখো এখানে অ্যালকাইল মূলক, সেখানে একটা হাত খালি থাকবে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাত খালি হবে, এই যে সবগুলো অ্যালকাইল মূলক সব। কিন্তু এর মধ্যে একটা ভিন্নতা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে খোলা হাতযুক্ত কার্বন, এটা এর সাথে যুক্ত আছে একটা হাইড্রোজেন, এই জন্য এটার নাম হইল 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি বা প্রাইমারি। এখানে খোলা হাতযুক্ত যে কার্বন, সেখানে আছে 2টা অ্যালকাইল গ্রুপ, একটা আর একটা, এই জন্য নাম হয়েছে এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি। খোলা হাতযুক্ত কার্বন, এখানে আছে 3টে অ্যালকাইল গ্রুপ, একটা একটা একটা, এই জন্য নাম হয়েছে এটা 3 ডিগ্রি বা টার্সিয়ারি। তোমাদের একটা হয়তোবা সমস্যা হতে পারে যে এই যে খোলা হাতযুক্ত কার্বন, এখানে দেখতে পাচ্ছি 2টা, এই জন্য 2 ডিগ্রি। এখানে আর একটা বিষয় আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। খোলা হাতযুক্ত যে কার্বন, সেখানে দেখো 2টা হাইড্রোজেন আছে, কমপক্ষে 2টা। যদি এখানে 3টা থাকে সেটাও প্রাইমারি হবে, আর 2টা থাকলেও প্রাইমারি হবে। এই জন্য বলা হয়েছে খোলা হাতযুক্ত কার্বনে যদি কমপক্ষে 2টা হাইড্রোজেন থাকে সেটা প্রাইমারি। খোলা হাতযুক্ত কার্বনে যদি একটা হাইড্রোজেন থাকে সেটা হলো সেকেন্ডারি। খোলা হাতযুক্ত কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে সেটা টার্সিয়ারি। দেখো দুইটা কথা কিন্তু একই রকম। কার্বনে তো 4টা হাত, একটা হাত খোলা আছে, আর থাকে তোমার 3টা হাত। তো তার সাথে যদি একটা অ্যালকাইল গ্রুপ আসে, তা আরও 2টা হাতের সাথে 2টা হাইড্রোজেন, এখানে একটা হাত, 3টে হাত বাকি, তার মধ্যে 2টা যদি অ্যালকাইল গ্রুপ আসে তাহলে একটা হাইড্রোজেন আসবে অন্য হাতের সাথে। এখানে খোলা হাতযুক্ত কার্বনে আরও 3টে হাত আছে, 3টে হাতের সাথে 3টা অ্যালকাইল গ্রুপ, সুতরাং এখানে কোনো হাইড্রোজেন থাকবে না। এই হলো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। এই যে প্রাইমারি মানে খোলা হাতযুক্ত কার্বনে কমপক্ষে 2টা হাইড্রোজেন, এটা হলো প্রাইমারি। এটাকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে, এন, আইসো এবং নিও। দেখো খোলা হাতযুক্ত কার্বনে 2টা হাইড্রোজেন বা একটা অ্যালকাইল গ্রুপ, খোলা হাতযুক্ত কার্বনে 2টা হাইড্রোজেন বা একটা অ্যালকাইল গ্রুপ। তোমরা এইখানে একটু দেখো, এটার সাথে আবার এক করে ফেলো না। এই কার্বনের সাথে কিন্তু একটা বন্ধন থেকে এই একটা অংশ যুক্ত আছে, পুরোটাই একটা অংশ। এখানে কিন্তু এর সাথে এদিকে একটা যুক্ত আছে, এদিকে 2টা যোজনই এই 2টা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত। এখানে কিন্তু ওর একটা যোজনই একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত, এটা টোটাল মিলে একটা অ্যালকাইল গ্রুপ। সেই জন্য তোমরা এটা আর এটা এক করে ফেলবে না। এটাকে বলছি আমরা আইসো, কারণ এটা এখানে একটা শাখা আছে, আর এর আমরা খোলা হাতযুক্ত কার্বনে একটা অ্যালকাইল গ্রুপ, সেই জন্য প্রাইমারি, কিন্তু প্রাইমারি ভাগ হলো আইসো একটা শাখা থাকার জন্য। এখানে খোলা হাতযুক্ত কার্বনে 2টা শাখা আছে, খোলা হাতযুক্ত কার্বনের সাথে যে অ্যালকাইল গ্রুপ আছে তার 2টা শাখা, এই জন্য এটা হলো নিও। তো এটা সবগুলো প্রাইমারি, কিন্তু তার মধ্যে ভাগ করা হয়েছে, যার কোনো শাখা নাই নর্মাল, যার একটা শাখা আছে আইসো, যার 2টা শাখা তার হলো নিও।
তো এইটা হলো অ্যালকাইল গ্রুপের শ্রেণীবিভাগ। এখন এই অ্যালকাইল গ্রুপের সাথে আমরা অন্য সমগোত্রীয় শ্রেণীর কীভাবে সম্পর্কিত করতে পারি। দেখো, যদি এখানে আমরা ক্লোরিন যুক্ত করতাম, এটার নাম ছিল এন বিউটাইল। ক্লোরিন যুক্ত হলে নাম হতো এন বিউটাইল ক্লোরাইড। এটা হলো সেকেন্ডারি বিউটাইল। যদি ক্লোরিন যুক্ত হতো নাম হতো সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড। এখানে যদি ক্লোরিন যুক্ত হইতো নাম হতো টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড এর নামকরণ বললাম। যদি এখানে ওইচ যুক্ত হইতো, ওইচ কিন্তু একটা অ্যালকোহলিক মূলক, সেই জন্য এটা অ্যালকোহল হয়ে যেত, নাম হতো কি, এই যে অ্যালকাইল গ্রুপের নাম হলো এন বিউটাইল, আর ওইচ আসার জন্য অ্যালকোহল কথাটা যুক্ত করতে হইতো, নাম হতো এন বিউটাইল অ্যালকোহল। এভাবে এটা ওইচ আসলে এখানে সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল, এখানে ওইচ আসলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এভাবে অ্যালকোহলের নামকরণ করতে পারতাম। যদি এখানে NH2 আসতো, NH2 মানে এমিন, তখন নাম হইতো এন বিউটাইল এমিন। এখানে NH2 আসলে নাম হইতো সেকেন্ডারি বিউটাইল এমিন, এখানে আসলে হয়তো টারশিয়ারি বিউটাইল এমিন। এভাবে আমরা দেখো অন্যান্য সমগোত্রীয় শ্রেণীর নামও এই অ্যালকাইল মূলকের নাম জেনে করতে পারি। তো এটা হলো অ্যালকাইল মূলকের শ্রেণীবিভাগ। আমি আজকের যে অংশটুকু তোমাদের সাথে আলাপ করলাম, সেই অংশটুকুর উপরে আমি কিছু প্রশ্ন তোমাদের রাখব। তোমরা এই প্রশ্নগুলো নিজেরা চেষ্টা করবে সমাধান করার। আর যদি না পারো তাহলে আমার যে নামকরণের যে পার্ট 2, তার শুরুতেই আমি এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তোমরা ওখান থেকে জেনে নিতে পারবে। কিন্তু প্রথম নিজেদের চেষ্টা করতে হবে। রেডিমেড উত্তর পাওয়াটা তো আসলে ভালো না, তাহলে নিজের সৃজনশীলতা নষ্ট হয়ে যায়। তাই প্রথম চেষ্টা করো, না পারলে আমার সেকেন্ড পার্টে তুমি এটার উত্তর জেনে নেবে। দেখো, এখানে আমি বলেছি নিম্নের সংখ্যা দ্বারা চিহ্নিত কার্বনগুলো কত ডিগ্রি কার্বন। যেমন এটা 1 নম্বর কার্বন, তুমি লিখবে 1 নম্বর কার্বনের এত ডিগ্রি, 2 নম্বর কার্বন এত ডিগ্রি, 3 নম্বর কার্বন এত ডিগ্রি। এভাবে তুমি উত্তরগুলো নিজেরা চেষ্টা করবে। এরপর আছে নিম্নের যৌগসমূহের সাধারণ পদ্ধতিতে নাম। দেখো, এগুলো সব আমি এর আলোচনা করেছি। যৌগগুলো হয়তো ভিন্ন, তুমি নিজে চেষ্টা করো, না পারলে তো পার্ট 2-এ জেনে নিতে পারবে। তো এই হলো আজকের আলোচনার বিষয় ছিল আমার। আর আমি এই আলোচনাগুলো আমি এই বইগুলো রেফারেন্স বুক, বিশেষ করে এই দ্বিতীয় পত্র বইটা আমি রেফারেন্স বুক হিসাবে ব্যবহার করেছি। তোমরা অন্যান্য বই ব্যবহার করতে পারো, হয়তো বা অন্যান্য বইতে আরও ভালো থাকতে পারে, যে কোনো বই ব্যবহার করলে চলবে। তো আজকের এ পর্যন্তই। আশা করি পরবর্তী নামকরণের যে পার্ট 2, তাতে তোমরা অংশগ্রহণ করবে, সেই প্রত্যাশায় সবাই সুস্থ থাকো, ভালো থাকো। শেষ করছি।